আপনি দেখবেন আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই তো 91 থেকে শুরু করে 2024 পর্যন্ত ক্ষমতায় ছিল। আপনি যদি বিএনপির একজন লিডারকে বলতেন যে আওয়ামী লীগ এতটা খারাপ দল, তা আওয়ামী লীগ কি এত বছরে একটাও ভালো কাজ করে নাই? বলবেন না, একটাও করে নাই। আবার এই কথা বিএনপি কি বলবেন, আওয়ামী লীগকে বলবেন, ওরা বলবে না বিএনপি কোনো ভালো কাজ করে নাই। তার মানে ভার্চুয়ালি যার যার নেতা হলো গিয়ে ফেরেশতা আর বিরোধী দলের নেতা হলো ইবলিস। তার মানে আমরা এই সময়টা হয় ইবলিস দ্বারা পরিচালিত হয়েছি অথবা ফেরেশতা দ্বারা, মানুষ টানুষ নাই। তা আমরা তবে ফেরেশতাও চাই না, ইবলিসও চাই না, আমরা মানুষ চাই। তো ওই মানবিক নেতৃবৃন্দকে তারা অস্বীকার করতো, তাদের নেতাদের কোনো ভুল করতে পারে তারা অস্বীকার করতো। এবং আগামীতেও আমার ধারণা এরকমই হবে। দেখবেন বিএনপির এখন যারা আছে তারা তারেক রহমানের কোনো ভুল খুঁজে পাবে না। কিন্তু যদি এটা যদি শুরু হয় তাহলে বুঝবেন যে গেছে, কাম সারছে। তো এখন এটা হওয়া চলবে না। মানুষটা আমরা সবাই, মানুষ মাত্রই ভুল হবে। ভুলটা সে মানুষেরও স্বীকার করার থাকতে হবে, অভ্যাস থাকতে হবে। এবং তার যারা অনুসারী তাদেরও বলতে হবে যে আমার নেতাও ভুল করেন, তবে শুদ্ধই বেশি করেন। এবং সেই ভুলটা কি সেটা তাদের উচ্চারণ করতে হবে। কেউ উচ্চারণ করবে না, আমি এখে রাখেন আজকে 5 বছর পরে মিলাই নিন, কেউ বলবে না যে আমার নেতা এই ভুলটা করছে, কেউ বলবে না। অন্যরা বলবে, চুপচাপ শুনবে, এই টকশোতে আসবে, বসবে, বসে নিয়ে পরে বলবে কি যে আমি তো আর বলতে পারি না, আমার অবস্থান তো বুঝেন। তো এটা বলবে তারা, এগুলো হয়, এখনো হয়। তো এই যে প্র্যাকটিসটা এখান থেকে বাইরে আসতে না পারলে আপনি কিন্তু প্রকৃত গণতন্ত্র কায়েম করতে পারবেন না ভাই। সেটা কি জামাতে, কি বিএনপি, কি এনসিপি, সব জায়গায় এই একই সমস্যা। এবং গণতন্ত্র কায়েম না হলে সেটা আপনার সংসদেও হবে না, তাদের পার্টি অফিসেও হবে না, সেটা মনে করেন সমাজেও হবে না। সেইটা চিন্তা করতে হবে আমাদের, যে আমাদের ওই জায়গাগুলো, ওই প্র্যাকটিসটা, ওই কালচারটা আমি কায়েম করতে পারি কিনা। এটা আমরা এখনো পারতেছি না। তারপরেও আমি কিন্তু আবার বলি, কিন্তু জিনিসটা দেখেন, আমি হ্যাপি কেন? আমি হ্যাপি না কেবল একটা প্র্যাকটিস কিন্তু একদিনে হয় না, একটা কালচার কিন্তু একদিনে হয় না। একজন লোক হঠাৎ করে এসে নিয়ে ভাওয়াইয়া টান দিল আর দেশের সবাই ভাওয়াইয়া গান গাওয়া শুরু করলো, বিষয়টা কিন্তু এরকম না। যখন সে ভাওয়াইয়া টানটা দেয় তখন কিন্তু এটার মাধ্যমে এই ভাওয়াইয়া কালচার কিন্তু অন্য অন্য কালচারের সঙ্গে ফাইট করে, ক্রমাগত ফাইট করতে 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 একটা যে মনে করেন প্রাধান্য বিস্তার করে, কিন্তু আরেকটা নিঃশেষ হয়ে যায় না, ওটাও থেকে যায়। তো এই প্র্যাকটিসটা হলো বড় জিনিস। তো আমরা তো মনে করেন গত 15 বছর একটা কালচারের মধ্যে ছিলাম, গত 15 বছর আমরা একটা সংসদ দেখেছি। মানুষ কিন্তু ওইটাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কেবল মানুষ না, যারা এখন পলিটিক্স করেন তারাও ওটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। আজকে যারা বিএনপি করেন তারাও কিন্তু এখন সরকারি দল হয়ে তারা কিন্তু জামাতের কাছ থেকেও ওই জাতীয় পার্টির আনুগত্যটা আশা করেন মনে মনে। এবং তারা দেখেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে কীরকম আচরণটা করেছে, তারা আশা করে আমরা সরকারি দল, আমাদের সঙ্গে বিরোধিতা যারা করে তারা ওই রকম আনুগত্য দেখাবে। কারণ এটা তো মনে করেন এটা তাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে এই 15 বছরের দেখতে দেখতে। হয়তো তারা দেখছে এবং ওটাকে ঘৃণা করছে, কিন্তু মনে মনে ভাবছে যে আমি ক্ষমতা গেলে আমি ওটাই করবো। আপনি দেখবেন যে যারা ক্ষমতা এখন আছে বিএনপি, তাদের মধ্যে অনেক আচার আচরণে কিন্তু আওয়ামী লীগের অ্যাটিটিউডগুলি কিন্তু বাসা পাচ্ছে। যে আমি যখন যাব আমি সব আমি এলাকার এমপি, এই এলাকার আমি রাজা, আমার কথা মতো সব চলতে হবে। আমি অনেক এমপিকে বলতে শুনছি যে মানে জামাতের এমপি তো বলেই প্রকাশ্যে, আমার এলাকায় তো পুলিশ আমার কথা শুনে না। ওই যে যেটা সামন্ত শামীম বললেন যে একজন প্রশাসককে এমপি গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে, ফুল দিয়ে আসছে, ঠিকই আছে, এই তো হচ্ছে তো এটা। আমি বললাম তো আমার কাছে এক জামাতের এমপি বলতেছে যে আমার এলাকায় পুলিশটা আমার কথা শুনে না, কিন্তু আমি এইটা বুঝি না পুলিশ কেন এমপির কথা শুনবে, পুলিশ কেন এমপির কথা শুনবে। এবং যেখানে মনে করেন আর যেখানে নাকি বিএনপির এমপি, সে বলতেছে আমি এখানকার এমপি, আমার কথা শুনতে হবে। দেখেন মানে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু সে মনে করে আমি এমপি হয়েছি, তার অর্থ হলো আমি এই এলাকায় জমিদার হয়েছি, এই এলাকার সব কিছু আমার কথা অনুযায়ী চলবে। সেটা কেন চলবে? একটা রিক্সাওয়ালা যে বলবে আপনি এমপি হয়েছেন তাতে কি আছে, আপনি ইচ্ছা অনুযায়ী আমি চলবো কেন, এটা বলে ওই রিক্সাওয়ালা ওই এলাকা থাকতে পারবে? এটা আওয়ামী লীগ আমলেও পারতো না, এখনও পারবে না। তো এই যে আমাদের সব এমপিরা যেরকম হয়ে গেছে তা কিন্তু না, কিন্তু তাদের মধ্যে ওই ধরনের একটা চিন্তা কিন্তু বাসা বাঁধছে। এটাকে দূর করতে হলে লম্বা একটা কিন্তু মানে সংগ্রাম করতে হবে নিজের সঙ্গে নিজের, এবং এটা শুরু করতে হবে দল থেকে, দলের শীর্ষ পর্যায় থেকে। সেটা কি আছে? সেটাও নাই, সেটা তো নাই। আবার বিএনপি একটি কথা বলছিল ওই দিন, শুনছিলাম যে বিরোধী দলের নেতাদের মানসিকতাতেও ফ্যাসিবাদের যে আচরণ সেটি লক্ষ্য করা যাচ্ছে। সামন্ত শামীম,
এটা ওনারা বলেন ওই যে একটা আলাপ আছে না যে ফ্যাসিবাদের নানান রূপের, বাংলাদেশে একটা রূপ আছে যে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করতে হবে, এবং আমি যেটা বলি সেটাই ইসলাম, আমি যেটা বলি সেটাই হচ্ছে ধর্ম। তো এই জায়গা থেকে এই কথাটা এসছে। কিন্তু এইগুলো হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে কালকের সিনারিওটা যদি দেখেন, যে যখন আওয়ামী লীগের প্রসঙ্গ আসলো, যখন ধরেন একজন বিএনপির সংসদ সদস্য বললেন যে এখানে স্নাইপার ছিল না, যখন ওই কথিত সংস্কৃতি কর্মীর রূপে যখন আওয়ামী লীগের আবির্ভাব বা আওয়ামী লীগের প্রসঙ্গ উপস্থাপন হয়, তখন কিন্তু আসলে বিএনপি, জামাত, এনসিপি এই দলগুলোর পরিচয় আর থাকে না। তখন মুখ্য হয়ে যায় যে আমরা গণঅভ্যুত্থান করে 17 বছর লড়াই করে আমরা হটাইছি হাসিনাকে, তখন মুখ্য হয়ে যায় এই পরিচয়টা। এই পরিচয়টা মুখ্য থাকাটা খুব গুরুত্বপূর্ণ, বাকিটা হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরের আলাপ। আর এই যে বাহিরের থেকে মানে ধরেন দিল্লি বসে কোনো কিছু কন্ট্রোল করা বা ওয়াশিংটনে বসে কোনো কিছু কন্ট্রোল করা বা অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু বাংলাদেশের কোনো মতামত, রাজনৈতিক মতাদর্শ কন্ট্রোল করা, এইটা আর বাংলাদেশে হবে না। আমি মনে করি যে গণঅভ্যুত্থান থেকে যদি আমাদের কোনো কিছু পাওয়ার থাকে তাহলে এটা ইনশিওর করা উচিত যে বাহিরে কোনো ফরেন এলিমেন্ট বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ধরেন আমরা যে ইন্টারেস্টিং আলাপ, এই আলাপগুলো আসলে আমাদেরকে করতে হবে যে আমাদের রাজনৈতিক দলগুলো কেমন হবে, আমাদের পলিটিশিয়ানরা কেমন হবেন, কোনটাকে আমরা রেটরিকের রাজনীতি বলবো, কোনটাকে আমরা বলবো যে এই রেটরিকের রাজনীতি আমরা পছন্দ করি না, কোন জিনিসটা আমরা যদি রেটরিকের রাজনীতি কোনো পলিটিশিয়ান করার চেষ্টা করবেনি, কারণ এটা ইজি, রেটরিক দিয়ে রাজনীতি করা কিন্তু ফেয়ারলি ইজি অন্য পলিসি মেকিং এর রাজনীতির চেয়ে। সো এইটা যদি কেউ করেনও, সেই পলিটিশিয়ানের বক্তব্য লাখে লাখে শেয়ার করব না আমরা, এই ধরনের একটা সামাজিক চুক্তি আমাদের প্রয়োজন, রাজনৈতিক চুক্তি। কিন্তু আমরা এখনো আমাদের মানে ধরুন সামন্ততান্ত্রিক ওই যে একটা ব্রিটিশ কলোনির যে একটা প্রভাব আছে আমাদের দলগুলোর মধ্যে, সেই প্রভাবে কিন্তু এখন ওই রেটরিকের রাজনীতিটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আমাদের পলিটিশিয়ানরা এটা ভুলে যান যে এই রেটরিকের রাজনীতি দিয়ে আপনি আপাত অর্থে সন্তুষ্ট করতে পারছেন, কিন্তু একটা পর্যায়ে আপনি যদি এটা পালন করতে না পারেন, যেমন ধরেন একসময় আন্দোলনুর রহমান পার্থ কি বাংলাদেশের আপামর মানে বিরোধী দলের একমাত্র স্পোক্সপারসন ছিলেন না? উনার তো এখন ধরেন জনপ্রিয়তা কি ওই লেভেলে আছে? ধরেন ব্যারিস্টার রুমিন ফারহানা একসময় কি বলেছেন না যে জামাত আমার ভাই, শিবিরের মানুষজন আমার ভাই, এখন তো উনার বক্তব্য পুরাই অন্যদিকে চলে গেছে। এখন তো উনি বাংলাদেশের লিবারেল যে মননের মানুষজনের একমাত্র স্পোক্সপারসন হয়ে উঠেছেন। সো এগুলো হচ্ছে পলিটিশিয়ানরা ওই হাওয়াটা বুঝে যখন যেটা প্রয়োজন সেটা করার চেষ্টা করেন, কিন্তু পলিটিক্যাল পার্টি এটার ঊর্ধ্বে, পলিটিক্যাল সিস্টেম এটার ঊর্ধ্বে। সবচেয়ে বেশি আমাদের যেটা মনোযোগ দেওয়া উচিত, এগুলো অনেক বিস্তর আলাপের ব্যাপার, টকশোর আয়ত্তের মধ্যে এটা আসলে আসবে না। তারপর আমি একটা জিনিস বলে রাখি, কার জেডি কতটুকু এইটা আমাদেরকে ডিফাইন করতে পারতে হবে। এক হচ্ছে যে আমি এমপির কাছ থেকে কি আশা করি, কি আশা করি না। যখন একজন পলিটিশিয়ান নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রবেশ করেন, তার কাজ আর পলিটিক্স করা না, তার কাজ আইন প্রণয়ন করা। এটা খুব পরিষ্কারভাবে বোঝার ব্যাপার আছে। আমাদের পলিটিশিয়ানরা পার্লামেন্টে গেলেও পলিটিশিয়ান হয়ে থাকেন, তা না হলে তার পলিটিক্স টিকে নেয়, এ ধরনের একটা সিচুয়েশন তার তৈরি হয় এবং সে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যান, এরকম একজন মনে হয়। আমাদের দেশে আমরা যেটা নিয়ে খুব বেশি মাত্রায় ফাইট করেছি সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ। ধরেন যদি আমাদের দল আমি যদি মনে করি যে আমার দলও আসলে ওই রাইট বেস পলিটিক্সটা করতে পারছে না, ওই পলিসি বেস পলিটিক্সটা করতে পারছে না, তাহলে আমাকে ওই দায়িত্বটা নিতে হবে যদি দলও এটাকে সমর্থন না করে। আমাদের 70 অনুচ্ছেদের চাহিদাটা কিন্তু এইটা। কিন্তু আমরা 70 অনুচ্ছেদের বাতিলের কথা বলেছি, দলগুলো ঐক্যমত্য হয়েছে, সংবিধানের অন্য আরেকটা ধারা দিয়ে হর্স ট্রেডিংকে, ফ্লোর ক্রসিংকে তারা মেনটেন করতে চায়, খুব ভালো কথা। কিন্তু এখনো কিন্তু আমি শিওর না যে আমরা পলিটিক্যাল পার্টির লেভেলে জেডিগুলোকে নিশ্চিত করতে পেরেছি। এমপির কাজ কি, স্থানীয় প্রশাসকের কাজ কি, যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মর্যাদা, কার মর্যাদা কতটুকু হবে, এগুলো ডিফাইন্ড না। কথা সত্য যে এমপির কথা কেন পুলিশ শুনবে, তাহলে কোন পর্যন্ত পুলিশ তার কথা শুনতে বাধ্য? তাহলে পুলিশের যে পলিটিসাইজেশন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আসেন, ধরেন এমপির কথা পুলিশ শুনবে না, আপনি এটা কি দিয়ে নিশ্চিত করবেন? এটা নিশ্চিত করার জন্য তো আপনার রিফর্ম কমিশনের যে প্রপোজাল, এগুলোকে আপনার ইমপ্লিমেন্টেশন করার দরকার ছিল। তাহলে এই রিফর্ম প্রপোজালের কোন অংশটুকু আবার এখন সনদের মধ্যে গুরুত্বপূর্ণ, সনদ নিয়ে তো আমরা পার্লামেন্টে আলাপ দেখলাম না। এখন আসেন, সংসদ খুব প্রাণবন্ত, এই প্রাণবন্ত সংসদটা আমি মানি না। কেন মানি না? কারণ
আপনি এখানে সরকারি দল বিরোধী দল মিলে গণভোটের প্রসঙ্গকে কয় মাসের মাথায় উধাও করে দিয়েছেন, এবং সংবিধান সংশোধন নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে এখন পার্লামেন্টে আর কোনো আলাপ হচ্ছে না। যেই আলাপগুলো পলিটিশিয়ানরা, বিভিন্ন এমপিরা তুলে ধরছেন, প্রত্যেকটা কথাকে কোনো না কোনোভাবে কানেক্ট করা যায় সংবিধান সনদে, মানে যে আমাদের সংস্কারের যে সনদ, জুলাই সনদের সাথে কানেক্ট করা যায়, কিন্তু সেটাকে মিলিয়ে কোনো পলিটিশিয়ান বলতেও পারছেন না, বলার চাহিদাও বোধ করছেন না। তার মানে এই যে মানে জুলাইয়ের পরে আপনি গণঅভ্যুত্থানের যে সুবিধা সেটা নিচ্ছেন, সকল এমপি কিন্তু নিচ্ছে, সকল পলিটিশিয়ান এটা নিচ্ছে, যে গণঅভ্যুত্থানের সুবিধা ছিল মানুষ পলিটিশিয়ানদের বেশি খেয়াল করবে, পলিটিশিয়ানরা সবচেয়ে বড় সেলিব্রিটি হবেন বাংলাদেশে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের সুবিধা। মানুষজন সংসদ দেখছে, এটা গণঅভ্যুত্থানের সুবিধা। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সনদ, যে কাগজটা আপনি সকলে মিলে একমত হয়েছেন, সেই কাগজটাকে আপনারা রাখতে পারছেন না, গণভোটকে আপনারা রাখতে পারছেন না, এটা ব্যর্থতা কি সকল পলিটিশিয়ান নেবে না? জি জি, রনি ভাই, মাসুদ কামাল ভাই বলছিলেন যে বিএনপির কারো কারো মধ্যে এ ধরনের মানসিকতা তিনি পরিলক্ষিত দেখতে পাচ্ছেন যে বিএনপি বা জামাত বিএনপির আনুগত্য করবে। একদমই না, উল্টাটাও আছে, এটা আছে কিছু কিছু জায়গাতে থাকবে, কিন্তু উল্টাটাও আছে। জামাত মনে করে তারা মেধাবী, জামাত মনে করে তাদের একমাত্র ন্যারেটিভ প্রডিউসের ক্ষমতা আছে, ফলে তাদের আনুগত্য করবে সবাই। আর বিএনপি, বাংলাদেশে বিএনপি করা মানে কি? আনকালচার্ড, বুদ্ধিভিত্তিকভাবে নিচু, অব্রাহ্মণ, তাই না? এই জন্য তো বিএনপি করাটা একটা ডিফিকাল্ট জিনিস, বিএনপি করাটা তো খুব কঠিন ব্যাপার। আপনি বিএনপি করা মানে, বিএনপি কোনো মতাদর্শপন্থী দল না। আরেকটা যেটা এখানে আলোচনা আসলো যে তারেক রহমানের সমালোচনা করা যাবে না, কে বলছে সমালোচনা করা যাবে না? অবশ্যই তারেক রহমানের সমালোচনা করবে। কামাল ভাই করে না, আমি করি না, আরো হ্যাঁ দলের লোক যারা তারা করে না, হ্যাঁ করে তো। ইভেন এই যে আপনার আইন সংস্কারের বিষয়ে আপনার ব্যারিস্টার নওশের জমির উনি ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, লিখিতভাবে ওনার পজিশন আলাদা নিয়েছেন। এবং এই যে নীলুফার মনির আপার কথা বললেন, ছাত্র দলের সভাপতি প্রতিবাদ জানিয়েছেন। বলে বিএনপির যদি কোনো আপনার বিউটি থেকে থাকে, এটা যে বিএনপির ভেতরের লোকজনই প্রচণ্ড রকম প্রতিবাদ করে, যেটা পছন্দ হয় না। তারেক রহমানের ক্ষেত্রেও করেন প্রতিবাদ, অন্যান্য নেতাদের ক্ষেত্রেও প্রতিবাদ করেন। কিন্তু প্রবলেম হচ্ছে এখন বিএনপির ক্ষেত্রে হতাশা। বিএনপি বেসিক্যালি একটা সন্ন্যাসীদের দল। এই 15-16 বছরে নির্যাতিত হইতে হইতে, বাপ মা হারাইয়া বনে জঙ্গলে থাকতে থাকতে এখানে লাখ লাখ সন্ন্যাসী তৈরি হয়েছে এই দলের মধ্যে এই সময়ে। এর মধ্যে বিগত সময়ে যারা তারাও নির্যাতিত, তারাও কিন্তু বিদেশে ছিল, ধরেন লন্ডনে ছিল, নিউ ইয়র্কে ছিল, তারা এসে এখন ধরেন দায়িত্ব পালন করছে। কেউ কেউ খুবই ভালো করছে, কেউ কেউ মনে করছে যে সে তো আসলে ক্ষমতার অংশীদার হয়ে গেছে, যেটা কামাল ভাই বলার চেষ্টা করলেন। তার মনে রাখা দরকার, তার যে দায়িত্ব, তারেক রহমান যে তারা দায়িত্বে আনছেন, বসছেন, সেটা হলো এখানে লক্ষ লক্ষ মানুষের রক্ত, ঘাম, শ্রম, লাশের গন্ধ নিয়ে এই দায়িত্বে সে বসছে। ফলে প্রতিনিয়ত এই সমস্ত বিক্ষুব্ধ, তাদেরকে ত্যাগী বলা হয়। বিএনপি যদি ত্যাগীদের নিয়ে আপনি একটা আলাদা দল করেন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল হবে। কিসের জামাত, এনসিপি সবচেয়ে বড় বিরোধী দল হবে ত্যাগীদের যদি আপনি একসাথে করেন। তো তার মানে সমস্যাটা বিএনপির মধ্যে আছে। যে লোকটা দায়িত্ব পালন করে, এইবার আপনি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দায়িত্ব পালন করছেন, তারেক রহমান আপনাকে ধরুন দায়িত্ব দিছে, সেইটাই এই ক্ষমতাকে ব্যবহার করে, দায়িত্বকে ব্যবহার করে ব্যক্তিগত পাওয়ার এক্সারসাইজ করা, ব্যক্তিগত সুটেড বুটেড হয়ে দৌড়াদৌড়ি করা, হ্যাঁ, এবং ক্ষমতার ওই গরম শো করা, এবং নিজেকে ফ্যাসিলিটেট করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত লক্ষ লক্ষ নির্যাতিত, কারা নির্যাতিত, আপনার হাজার হাজার গুম এবং খুন এবং ওই আপনার অভিশপ্ত দুঃখ কষ্ট নিয়ে যে সমস্ত পরিবারগুলো আছে, তাদের পক্ষ থেকে দেশ পুনর্গঠন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতা এনজয় করার সরকার এটা না। ফলে এই পেইনটা কি ফিল করেন যারা দায়িত্বে আছেন? সবার ক্ষেত্রে বলা যাবে না যে এই পেইন ফিল করেন। করলে তাহলে তো এই ধরনের বিতর্ক আসতো না। করলে তো যেমন ধরেন এই যে নজরুল বর্ষ নিয়ে তারেক রহমান ছোট্ট একটা বক্তব্য দিয়েছে, আপনাদের টেলিভিশনে দেখলাম ক্লিপটা। নজরুল বর্ষের যে চিঠি, সে চিঠির মধ্যে সমস্ত আমলাদেরকে সংযুক্ত করছে দায়িত্ব। আমলারা কি নজরুল গবেষক? এই কথাটা নোটিস করতে হইলো কার? তারেক রহমান নোটিস করতে হইলো। নজরুল বর্ষ আপনি উদযাপন করবেন, ভালো কথা, সেখানে তো নজরুল গবেষক যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আনবেন। তার মানে কি, বিএনপির রাজনীতিটা আমাদের বুঝবার ব্যাপার আছে। বিএনপির রাজনীতি কোনো আদর্শবাদী রাজনীতি না। তারেক রহমানের আদর্শের পূজা করার দরকার নাই, তারেক রহমানের নীতির পূজা করেন। কোন নীতি? যে নেতা নিজে আইন মানে, যে নেতা ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় থাকে, যে নেতা মনে করে যে আপনার ট্রান্সপারেন্সি দরকার, যে নেতা মনে করে যে আপনার দায়িত্বটা একটা আমানত এবং
কৃচ্ছতা সাধন করতে হবে, বিলাসিতা করা যাবে না, রাষ্ট্রের টাকা অপচয় করা যাবে না। এই মানসিকতার মধ্যে এসে আপনি নীতি ফলো করেন, এই নীতির পূজা করেন, আদর্শের পূজা করা না। বিএনপি কোনো আদর্শবাদী দলই না, এটা ভ্যালু বেসড পলিটিক্স করে। এখানে বিভিন্ন ভ্যালুজের লোক একসাথে আছে। এখানে আপনি ডান পাবেন, বাম পাবেন, আস্তিক পাবেন, নাস্তিক পাবেন, পাগল পাবেন, সাধু পাবেন, অনেক ধরনের লোক আছে। ফলে এখানে এই যে নীতিবাদী, যে ডক্ট্রিনাল শাসন, এই নীতিবাদী শাসনটা ফলো করার ক্ষেত্রে যারা বিগত আমলে দেশে ছিল না, বিশেষ করে প্রচণ্ড রকম নির্যাতনের মধ্য দিয়ে যাদের যেতে হয় নাই, তাদের কারো কারো ক্ষেত্রে এটা একটা গরিমসির ভাব থাকতে পারে, সেটা পরিলক্ষিত হয়। কারণ তারা তো ওই পেনটা ফিল করে নাই। ভাই দেশে থাইকে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করার, এটা মাঝে মাঝে ঘুম থেকে উঠা জায়গা দেখি যে মানে এটা বিস্ময়কর মনে হয় যে আমরা যে টিকে আসছি, বেঁচে আসছি, এটা বিস্ময়কর মনে হয়। তো ফলে এরকম একটা কাঠামোর মধ্যে যারা ফাংশন করে, যারা এখনো স্বাভাবিক হইতে পারে না, বললাম না গ্রামে গঞ্জে যায় কথা বলি যে বিএনপির নেতাকর্মীর সাথে, বেশিরভাগই সন্ন্যাসী হয়ে গেছে, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, কারণ ওর জীবনের প্রাইম টাইমটা চলে গেছে। তো ফলে আপনার তো দেশ পুনর্গঠন ছাড়া আর কোনো অপশন নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। জি, এটা শুধুমাত্র বিএনপির রাজনীতির ক্ষেত্রে জরুরি না। ফলে এবং অন্যান্য যারা রাজনীতি করবে তাদেরও যেটাকে চ্যালেঞ্জ আকারে হাজির হচ্ছে কি রাজনীতিটা। যেমন ধরেন এখন আরেকটা জিনিস বলা হচ্ছে যে ক্ষমতায় বিএনপি, কিন্তু দেশ চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছে জামাত, আওয়ামী লীগ। কারণ গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে তো জামাত ছিলই পুরা পিরিয়ডে, এবং আওয়ামী লীগের একটা বড় কাঠামো গণঅভ্যুত্থানের পরও রয়ে গেছে। ফলে তাদের এই যে পুরানা প্রেম এবং নতুন যে তাদের এই যে আপনার পলাতকদের অসহায় অবস্থা, এর মধ্যে দিয়ে এখানে চাষ চলতেছে। এই আমরা এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? আপনি বলতে পারবেন যে বাংলাদেশে এখন ঘুষ ছাড়া চাকরি হয়? হয় না তো। তাহলে কিসের আপনার নতুন বন্দোবস্ত, কিসের নতুন পরিবর্তন? হয় নাই তো জি, পরিবর্তন। আপনার কাছে আবার আসবো মাসুদ কামাল ভাই। এই যে 17 বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এরপরে গণঅভ্যুত্থানে এত মানুষের রক্ত, এরপরে যে সরকার ক্ষমতায় আছে, এটি তো যদি রনি ভাই বললেন যে সরকারের মূল ম্যান্ডেট হচ্ছে দেশটাকে পুনর্গঠন করা, ক্ষমতাকে এনজয় করা না, কিন্তু আসলে কি তাই হচ্ছে? না, এটা তো এনজয় করতেছে, ক্ষমতা এনজয় করতেছে না, পরিবর্তন দেখেন না আপনারা? এখানে দেখবেন অনেক এমপি সাহেবরা আসেন, এখন আগেও আসতেন টকশো করতে, আগে যে পোশাকে আসতেন এখন কি সেইভাবে আসেন? আগে ওনার সঙ্গে যে কজন লোক থাকতেন এখন কি ততজন লোক থাকেন? আগে এসে আপনার গাড়িতে উঠতেন, এখন তার নিজের গাড়িতে ওঠেন। এর মধ্যে কয় টাকা বেতন পাইছেন উনি? একজন এমপির বেতন হলো 55,000 টাকা মাত্র, আপনার চেয়েও কম। সুযোগ সুবিধা মিলাইলে সব মিলে আমি হিসাব করে দেখছি 1,72,500 টাকা হয় আচ্ছা, তো সমস্ত ইনকাম। তো গাড়ি আসে কোথেকে? আমি যখন পর্যন্ত কোনো এমপিকে নিজের গাড়ি ছাড়া আসতে দেখি নাই। কোথেকে আসে রে ভাই? এই এনসিপির এমপি এরাও তো দেখি গাড়ি নিয়ে আসে তো। এটা কি টাকা কোথেকে আসে? টাকা কি আসমানি উপায়ে আসে? আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে, ওহিও আসতে পারে, টাকা আসে না। আসলে পরে আমাদের নবী ওই খেজুর খেয়ে ওই রাখতো না, রোজা রাখতো না, ওগুলো আমরা বুঝি। ক্যাশ অর কাইন্ড কীভাবে আসে এগুলো আমাদের বোঝা হয়ে গেছে। কাজে এনজয় করেছে না, মানে পুরো এনজয়মেন্টের মধ্যে আছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। প্রাইম মিনিস্টার উনি দায়িত্ব নেওয়ার পর বললেন যে আমি সরকারি গাড়ি নেব না, আমি সরকারি তেল নিব না, আমি সরকারি প্রোটোকল নিব না। বললেন তো, কেন বললেন? এই না নেওয়া থেকে দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে গেছে? এই না নেওয়ার কারণে কি অর্থনীতি বিশাল একটা বুম করবে নাকি? উনি এটা কেন বলছেন রে ভাই? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাইছেন। কার জন্য? আমার জন্য? আমার তো গাড়ি নাই, আমার জন্য এক্সাম্পল কি? উনি এক্সাম্পলটা ক্রিয়েট করতে চাইছেন ওনার কলিগদের জন্য, ওনারা যারা মন্ত্রিসভা আছেন তাদের জন্য। তার এক্সাম্পল কয়জন লোক ফলো করছে? কয়জন লোক ফলো? দেখেন না কয়টা মন্ত্রী ফলো করছে? একজন মাত্র করছে। এই যে কৃষিমন্ত্রী আছেন একটা কুমিল্লার, ওই ভদ্রলোক করছে, আর কেউ করে নাই। কি কারণে করে নাই? এরা গরিব। আমির খুসরো মাহমুদ চৌধুরী গরিব, আব্দুল আল মিন্টু গরিব, গরিবেরা। এদের বাইরে দেখেন তো কয়টা, এক একজনের কয়টা করে গাড়ি আছে, তাও তার আরেকটা সরকারি গাড়ি দরকার, দিনে 18 লিটার তেল দরকার তার। প্রাইম মিনিস্টার এই যে সিদ্ধান্তটা দিয়েছিল, কি কারণে দিয়েছিল? উনি বুঝাইতে চাইছিল জনগণকে যে আমরা ক্ষমতায় আসছি, আপনাদের কাছ থেকে কিছু নিতে আসি নাই, দিতে আসছি। এই মেসেজটা উনি জনগণকে দিতে চাইছে। আর ওনার কলিগরা কি মেসেজ দিছে? এই লোক লন্ডন থেকে আসছে, কি বুঝে পলিটিক্স? আমরা বুঝি পলিটিক্স। ও পাগলের মধ্যে বলতেছে, বলতে দাও, আমরা যা করার তাই করব। তাই করতেছে তারা, তাই করতেছে। রনি ভাই, দিস ফ্যাক্ট।
এই আলাপটা নাকি উঠছে, যেটি রনি ভাই বললেন যে ক্ষমতায় বিএনপি, দেশ চালাচ্ছে কারা? তার কাছে মনে হয় যে বিএনপি জামাত- ক্ষমতায় বিএনপি, শুনেন আমি বলি, একভাবে ক্ষমতায় বিএনপি, দেশে চালাচ্ছে বিএনপি, বাট একটা কথা আছে, কথাটা আমি বলি আপনাকে। বিএনপি ক্ষমতায় যে আসছে, এই ক্ষমতায় আসার জন্য বিএনপির দীর্ঘ কোনো প্রস্তুতি ছিল না। বিএনপি আচমকা ক্ষমতায় চলে আসছে এবার, আচমকা লটারি পায় যায় না, এই লটারি পাওয়ার মতো বিএনপি ক্ষমতায় চলে আসছে। বিএনপির এই জন্য কোনো প্রস্তুতি ছিল না, বরঞ্চ ক্ষমতায় না এসেও এই প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম। ক্ষমতা মানে খেলে সংসদটা না তো ভাই, ক্ষমতা মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থার সব জায়গায় জামাতে ইসলাম একদম পরিকল্পনা করে করে তার নিজস্ব লোককে বসাইছে। আমাকে ওই দিন একজন লোক বলতেছে, আমার এক বন্ধু, সে সচিবালয় সম্পর্কে তার খুব ভালো ধারণা, অনেকদিন ধরে সচিবালয় বিট করতো, এই এক সাংবাদিক। সে আমাকে হিসাব করে বলল যে বাংলাদেশে যতগুলি মন্ত্রী আছে, এই মন্ত্রীর 80% মন্ত্রীর পিএস জামাতের, 80% মন্ত্রীর পিএস জামাতের লোক। সে আমাকে আগে আঙ্গুল দিয়ে দেখাই দিল, এই লোকগুলি আগে সব আওয়ামী লীগের চেহারাই ছিল, আসলে তারা জামাত করে। তাহলে এখন পিএস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে ভাই। তো খারাপ করলাম কি আমি তো এটাই বলছি। ওইটা আছে আমি বলি, কিন্তু ওইটা তো একভাবে আছে প্রশাসনে, আমি বললাম। কিন্তু মন্ত্রী তো মনে করতেছে মিনিস্ট্রি আমি চালাই, সচিবের কথা সে বলে না কিন্তু আমাকে বলছে পিএস, এন্ড পিএস ইজ পাওয়ারফুল। রাইট। একটা বড় অফিসে যিনি বস, ওই বসের অফিসে সবচেয়ে পাওয়ারফুল কিন্তু বস মনে করে আমি, আসলে পাওয়ারফুল হলো তার পিয়ন আর তার গেটকিপার। যেমন ওই অফিসে মনে করেন আমি গেলাম, যাওয়ার পরে ওই যে পিয়ন যে, সে বলবে কি স্যার আপনার সামনে তো মাসুদ কামাল সাহেব দেখা করতে আসছে, চা দিয়ে আসলাম, কিন্তু উনি বসে বসে আপনার নামে যা বলতেছে এটা তো শোনা যায় না স্যার, কেন একটু কয়ে দিয়ে চলে আসলো। তারপরে আমি গেলাম তার সঙ্গে আলাপ করতে, সে কিন্তু আমার অনেক পুরনো লোক, তার মাথার মধ্যে কিন্তু ওইটা আছে, এই মাসুদ কামাল তো একটু আগে বাইরে বসে বসে আমার নামে বলছে, আসলে আমি বলছি কি বলি নাই, এটা ওই যে তার পিয়ন যেটা বলছে, যে লোকটা চা দেয় তার কথাই ইম্পর্টেন্ট। গেটকিপার পাওয়ারফুল, সে গেটটা খুলবে কি খুলবে না, না খুললে আপনি যত বড় পাওয়ারফুল ঢুকতে পারবেন না কিন্তু ভাই। তো পিএস হলো ইম্পর্টেন্ট। পিএস কিন্তু হুট করে একটা কাগজ নিয়ে মন্ত্রীর দপ্তরে ঢুকে যায়, এবং এর 80% জামাতের। বিএনপি পারবে এগুলি চেঞ্জ করতে? করুক না দেখি, পারা তো কোনো সমস্যা নাই, এটা তো একটা পোস্টিং। ও তো পিএস এ জন্ম নেয় নাই, সেও তো জয়েন্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি, তো আরও আছে ডেপুটি সেক্রেটারি, আপনি র্যান্ডমলি চেঞ্জ করেন না দেখি, পারবেন? পারবে না তো, পারবে না। জি, ক্ষমতায় বিএনপি, দেশ চালাচ্ছে কারা? না, এই জায়গাটাই মানে কাছাকাছি যাই আমরা আলাপটাতে, কিন্তু মূল আলাপটা করি না। আপনার এই দেশটা যেভাবে চলে, এটার একটা কলোনিয়ালিস্টিক টেন্ডেন্সি আছে। এটা যারা বোঝেন রাষ্ট্র ব্যবস্থা, পলিটিক্যাল পার্টি সিস্টেম, তারা বুঝতে পারবেন যে এইটা হচ্ছে ব্রিটিশদের যে স্ট্যাটাসকো ছিল, এইটাকে আমরা শুধুমাত্র নাম পরিবর্তন করে পাকিস্তান, বাংলাদেশ আমরা মনে করতেছি যে আমরা অর্জন করতেছি, কিন্তু আমাদের বেসিক যে স্ট্রাকচার স্টেটের, এটা হচ্ছে বাংলাদেশের ইটসেলফ তৈরি করা মানে স্ট্রাকচার না। সো আপনার স্ট্রাকচারটা ডে বাই ডে আসলে কি হয়েছে, ডে বাই ডে আগে ছিল ব্রিটিশদের পাচাটার জন্য এই স্ট্রাকচার ছিল, এখন তাহলে ব্রিটিশ তো নাই, আপনি কি করবেন? আর এখন হচ্ছে মাফিয়া অলিগার্ড, এটা একটা মাফিয়া তান্ত্রিক, একটা আমলাতান্ত্রিক একটা স্টেট, আমলাতন্ত্র দিয়ে স্টেটটা চলে। মানে সবই আলাপ ঠিক আছে ভাইরা যা বলছেন, কিন্তু এটা তো আসলে আপনাকে কেউ মাফ করবে না যে মানে জামাতের এপিএস আপনি 80% নিয়োগ দিচ্ছেন, আপনি দেশ চালাইতে পারতেছেন না, এই জন্য আপনি দেশ চালাইতে পারতেছেন না, এটা বললে কিন্তু আপনি দিন শেষে পার পাবেন না। তাহলে আপনি কি করবেন? মানে ওই জায়গায় হচ্ছে মূল আলাপটা। তাহলে উপায়টা কি মাসুদ কামাল ভাই? উপায়টা কি রনি ভাই? উপায়টা হচ্ছে যে আপনি এই আমলাতান্ত্রিক সিস্টেমকে পরিবর্তন করার জন্য কি ল প্রণয়ন করতেছেন। লটা কি? আপনি আপনার সচিবের যে এই পরিমাণ এক্সট্রিম পাওয়ার হচ্ছে, আপনার মন্ত্রীরা যে আসলে মানে মানে তাদের কোনো ইনক্যাপেবল মন্ত্রী আপনি নিয়োগ করছেন, যিনি স্টেট সম্পর্কে বুঝেন না, যিনি আসলে জানেন না যে কিভাবে উনি পলিটিক্যাল, ওনার তো অভ্যাস হচ্ছে চাটুকারদেরকে পোস্ট পদবি দিয়ে তার অভ্যাস পলিটিক্যাল পার্টিতে। ওনার এই অভ্যাস কি স্টেটে গেলে পরিবর্তন হয়ে যায়?